এই ব্যক্তি আরজিকর হাসপাতালে ভর্তি রঞ্জিত কর্মকার, বেদিয়াপাড়া, দমদম, দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডে এই ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কিন্তু দুদিন পার এখনো পর্যন্ত ধরা পড়ল না কেউ। এমনকি 3 জনের নামে অভিযোগ থাকলেও মাত্র 2 জন। আর এর আগেও আমরা দেখেছি, সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে, গতকাল তিনি বলেছিলেন দুর্ঘটনার তত্ত্ব, তারপরে গ্রেফতারির কথা বললেন, দুরকম বয়ান দিলেন, আর তারপরে এখন পরিবার বলছে চাপে পড়ে একজনের নাম বাদ। এখন এই কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে, একাধিক বক্তব্য যেমন উঠে আসছে, তিনি এই বক্তব্যে অসঙ্গতি থাকছে। তার কারণ প্রথমে নিছক দুর্ঘটনার কথা বলেছিল এবং একেবারে তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যখন হাসপাতালে গেল, তার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ভিডিও রেকর্ড করা হচ্ছে, বয়ান রেকর্ড করা হচ্ছে। তাছাড়া বলা হচ্ছে মূল যে অভিযুক্ত সেই অভিযুক্তর নাম বাদ দেওয়ার কথা, অর্থাৎ সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান, তার নাম কিন্তু বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। দুজনকে গ্রেপ্তার করানো হবে। তাহলে এখানেই প্রশ্ন উঠছে, প্রথমে দুর্ঘটনা বলা হচ্ছে, তারপরে গ্রেপ্তারির কথা বলা হচ্ছে, ঘটনার সমর্থন করে না বলছে। সেখানেই কিন্তু একাধিক তার যে বক্তব্য, সেখানে কিন্তু একাধিক অসঙ্গতি উঠে আসছে এবং কাউন্সিলের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমি আসবো রঞ্জিত কর্মকারের স্ত্রী কি দাবি করছেন দেখুন। আমাদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদটা করেনি, উনি কাউন্সিলর গেছে, ভিজিটিং হওয়ার পরে গেছে, ওনাকে ঢুকতে দিচ্ছিল না, উনি সুপারকে ফোন করে তারপরে ঢুকেছে, যেটা শুনেছি ঢুকে রেকর্ড করেছে। আমার জায়মু এখানে বলে গেছে 3 জন আমাকে এরকম পেট্রোল ধরে পুড়িয়ে দিয়েছে, ওখানে গিয়ে আবার বলছে না 2 জন করেছে। তাহলে এটা চাপ দিয়েছে আমার জায়মুকে, নিশ্চয় বাগানের নাম বাদ দিয়েছে, সুমন ব্যানার্জির নাম বাদ দিয়েছে। কাউন্সিলর তো আমাদের বাড়িও আসেনি, কোনো জিজ্ঞাসা করেনি, উনি উল্টে গুন্ডা নিয়ে এসে ভাগ্নি কালুকে এসে ঠেট দিচ্ছে। কালকে রাতে 4-5টা ছেলে এসেছে বাইকে নিয়ে, আমার বাবাকে ডাকতে এসেছে। আমার বাবাকে আমি বলছি আমরা পাঠাবো না। প্রচন্ড আতঙ্ক তো রয়েছে। রঞ্জিত কর্মকারের শালী তিনি বলছেন এর পরেও নাকি দলবল নিয়ে, কাউন্সিলরের দলবল গিয়ে হুমকি দিয়েছে। আর একটা থানার পুলিশ তার একজন কাউন্সিলরকেও এত ভয় পায় নাকি? অনুপ, একাধিক প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে। তার কারণ হচ্ছে পুলিশের পক্ষ থেকে 24 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত নাগরবাজার থানায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না। সামান্য এক কাউন্সিলর, সেক্ষেত্রে বলা হচ্ছে, অভিযোগ করছে এলাকার মানুষ, তাকে তার ভয়ে কিন্তু মনে করা হচ্ছে গ্রেপ্তার করতে পারছে না। অর্থাৎ যারা ঘটনা ঘটিয়েছে তাদের মাথায় কিন্তু এই কাউন্সিলরের হাত রয়েছে, এমনটাই এলাকার মানুষ বা পরিবার প্রত্যেকে দাবি করছে। সেই জন্যই গ্রেপ্তার করতে পারছে না বলে বলা হচ্ছে। কিন্তু যে ঘটনা ঘটলো তার পরবর্তী ক্ষেত্রে 24 ঘন্টা পার হয়ে গেল, পুলিশের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হলো না, গ্রেপ্তার করা হলো না। শুধুমাত্র খবর দেখানোর পরে গতকাল পুলিশ ঘটনাস্থলে গেছিল, কিন্তু অভিযুক্তরা মনে করা হচ্ছে এলাকায় কোথাও গা ঢাকা দিয়ে আছে, তারপরেও তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। আর এখানেই কিন্তু পরিবার এবং এলাকার মানুষ, খবর দেখানোর 24 ঘন্টা হতে পারে, কিন্তু ঘটনার 2 দিন পার, তাতেও পুলিশের ভূমিকা কি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই প্রথম নয়, কীর্তিমান মৃন্ময়, এই যে দেখুন এই ছবিটা বছরখানেক আগের, তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন তিনি, কৃষ্ণ সাউ, তাকেও মারধরের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। মৃন্ময় দাস কতটা প্রভাবশালী যে তৃণমূল কংগ্রেসের কর্মী, তিনি ভয়ে বিজেপিতে ছেড়ে যাচ্ছেন বলে দাবি করছেন। একেবারে যে প্রভাবশালী, যে একেবারে তিনি তথ্য উঠে আসে, তার কারণ যে তৃণমূল কর্মী তার ভয়ে কিন্তু একেবারে তৃণমূল ছেড়ে অন্যত্র কোথাও যোগদান করছে। তার কারণ 2 বছর আগে দেখা যাচ্ছে কালী পুজোর সময় কিন্তু একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। তারপরে দেখা যায় সেই ব্যক্তিকে তার দোকানে ঢুকে তাকে বেধড়ক মারধর করে কাউন্সিলর মৃন্ময় দাস তার অনুগামীরা। এর ভয়ে কিন্তু দেখা যায় তিনি যখন জ্ঞান হারিয়ে যান, পরবর্তী অলমোস্ট আশঙ্কাজনক হয় এবং 13 দিনের বেশি তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, এমনটা তিনি জানাচ্ছেন। তারপরে এই কাউন্সিলরের ভয়ে কিন্তু তিনি একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন, ভয়ে সেই দল কিন্তু তিনি ত্যাগ করে বিজেপিতে বর্তমানে যোগদান করেছে। এবং শুধু এই ঘটনা, তিনি জানাচ্ছেন যে এই ঘটনায় একাধিক ব্যক্তি তার সঙ্গে তৃণমূল করতো, তাদেরকেই একাধিকভাবে কিন্তু তিনি হেনস্থা করতেন, মারধর করতেন। তার ভয়ে কিন্তু তারা তৃণমূল বর্তমানে ছেড়ে দিয়েছে। কিন্তু তার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, একই রকম ঘটনা 2 বছর পরে বেদিয়াপাড়ায় আবার ঘটলো, এমনটাই তার দাবি। যদিও কৃষ্ণ সাউ কি দাবি করছেন দেখা যাক, এবং যদিও কাউন্সিলর অভিযোগ পুড়িয়ে দিচ্ছেন। ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে কাউন্সিলর নিজে ক্রিমিনালকে নিয়ে আমার দোকানে ঢোকে এবং দোকানে আমাকে নির্মম ভাবে মারতে মারতে দোকানের সামনে নিয়ে এসেও মারে। আমার স্ত্রী এবং আমার ছোট মেয়ে, তারা এসে আর্তনাদ এখানে কাঁদছিল। লোকে পাবলিক পরে আমাকে যেটা বললো, কেউ ভয় এসে এগিয়ে আসেনি আর এর আতঙ্কে।
তারা আমাকে মানে পার্জি করে নিয়ে গেছে, ট্রমা সেন্টারে ভর্তি ছিলাম। 24 ঘন্টা পথে আমার জ্ঞান ফিরেছে, আমি বুঝতে পারিনি যে আমি বেঁচে আছি নাকি মরে গেছে। এরকম পরিস্থিতিতে প্রায় 12 দিন আমি হসপিটালেই ছিলাম। তারপরে সুস্থ হয়ে আসার পরেও আমার উপরে অত্যাচার চলছে, এমন এমন জায়গায় মেরেছিল যে সেটা আমার প্রাণ চলে যাওয়ার কথা। এই জন্য কি পার্টি ছেড়ে দেওয়া? পার্টি একদম, এই দুর্নীতি একদম পুরো, এদের দুর্নীতির বিরুদ্ধে আমার কিন্তু প্রতিবাদ, এবং সেই জন্য আমার বিজেপিতে আসা। এখনো আতঙ্ক আছে, ভয় ভীতিতে আমরা আছি। এদের সম্পূর্ণ মিথ্যে কথা। একটা টিভি সারানো নিয়ে গন্ডগোল হয়েছে, পুলিশ এই বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট দিয়েছে, কেস চলছে। যেহেতু তারা বিজেপি করে, যেহেতু যে কোনো বিষয়ে কাউন্সিলরকে অভিযোগ করে, এটা নিছক একটা পারিবারিক এদের পুজোর ঘটনা। আর কীর্তিমান এই মৃন্ময়ের ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বেদিয়াপাড়ার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ নেতৃত্ব। আমরা গতকাল থেকে টানা এই খবর দেখিয়ে আসছি কিভাবে একজনকে পুড়িয়ে মারার চেষ্টা, তারপরেও পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, একটি দিনের ঘটনা নয়, এর বিরুদ্ধে একাধিক ঘটনার অভিযোগ জমা পড়তে শুরু করে এবং সেগুলো বারবার ধরে প্রকাশ্যে আসতে শুরু করেছে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে। এরই প্রেক্ষিতে দ্রুত সাংগঠনিক স্তরের শীর্ষ পর্যায়ের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং আজকে বিকালের মধ্যে সেই রিপোর্ট দলের শীর্ষ নেতৃত্বকে দিতে বলা হয়েছে। এমনিতেই বহু জায়গাতে দাঁড়িয়ে যে যারা পুরো কর্মী যারা রয়েছেন তাদের ভূমিকা ইতিমধ্যে স্ক্যানারের তলায় রয়েছে, যে তারা কি কাজ করছেন, মানুষের সাথে কি ব্যবহার করছেন, সেই বিষয়গুলি। তার মধ্যে দাঁড়িয়েই দক্ষিণ দমদমের ঘটনা সামনে আসার পর যে কাউন্সিলরের যে ভূমিকা এবং তার সঙ্গে যারা অনুগামীরা যারা ছিলেন তারাও যে ধরনের আচরণ করেছেন, তাতে মনে করছে তৃণমূল তাদের দলের যে ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হচ্ছে, এবং এরকম যদি কোনো আচরণ করে থাকেন তাহলে তার একটা প্রভাব একটা বড় অংশ জুড়ে পড়তে পারে। তারই প্রেক্ষিতে সাংগঠনিক দিক থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং এক্ষেত্রে যে ধরনের অভিযোগগুলি আসছে সেটা মনে করা হচ্ছে যে এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থাও দলের তরফ থেকে গ্রহণ করা হবে। দেখা যাক। বেশ। আর রাজু সেন শর্মা, দমদমের নেতা, তৃণমূল নেতা, তিনি কি বলছেন এ সম্পর্কে দেখুন। যিনি আরজিকর হাসপাতালে ভর্তি আছেন তার যত দ্রুত আরোগ্য কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে সে বাড়ি ফিরুক। প্রশাসনের কাজ করছে এবং আমার বিশ্বাস দলও সম্পূর্ণ বিষয়টার দিকে নজরে রেখেছে। দল সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবে যদি কোনো কেউ দলের চোখে দোষী হয়। দল এই ধরনের ঘটনা কোনোদিন সমর্থন করে না। মন্ত্রীর সাথে কথা হয়েছে, মন্ত্রীও একই মত পোষণ করেছে, দ্রুত সুস্থতা কামনা করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর একটা নিষ্পত্তি চেয়েছে। এবার মালদার হরিশ্চন্দ্রপুরে জেলা পরিষদের সদস্য বনাম বিধায়ক অনুগামী একেবারে রক্তারক্তি, জেলা পরিষদ সদস্যদের মারের অভিযোগ বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরে মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। দীর্ঘক্ষণ থানা ঘেরাও জেলা পরিষদ সদস্যদের অনুগামীদের। কেন, কি কারণে এরকম ঘটনা? কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, দেখো, আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে মালদহের হরিশ্চন্দ্রপুর, যেখানে স্থানীয় তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন, যিনি একই সঙ্গে রাজ্যের প্রতিমন্ত্রী, তার সঙ্গে এলাকার দাপুটে নেতা জেলা পরিষদ সদস্য, তার বারবারই বিবাদ বাড়ছে। এর আগেও আমরা দেখেছিলাম দুই পক্ষের মধ্যে গোলমাল, বাড়িঘর ভাঙচুর এবং অবরোধের ঘটনা ঘটেছিল। সেই সময় পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এর আগেও নেতৃত্ব কিন্তু বারবারই দুপক্ষকে সতর্ক করেছে। এরপরেও হরিশ্চন্দ্রপুর কিন্তু বারবারই উত্তপ্ত হয়েছে। গতকালও হরিশ্চন্দ্রপুরের বিধায়কের অনুগামীরা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীদের মারধর করেছেন, এমনই অভিযোগ তুলে বুলবুল খান, জেলা পরিষদ সদস্য এবং তার অনুগামীরা থানা ঘেরাও করেন। হরিশ্চন্দ্রপুর থানা রাত পর্যন্ত ঘেরাও বিক্ষোভ চলে সেখানে। পরে পুলিশি আস্তে আস্তে যে বিক্ষোভ আন্দোলন তা ওঠে, কিন্তু দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। জেলা পরিষদ সদস্য বলছেন যে বিষয়টি তদন্ত হওয়া উচিত, কারণ সন্ত্রাস সৃষ্টি করছেন মন্ত্রী ও তার অনুগামীরা। পুরো বিষয়টি কি বলছেন জেলা পরিষদের সদস্য এবং মন্ত্রী দেখুন। এরা মন্ত্রীর গোষ্ঠী হোক বা কারো গোষ্ঠী হোক, এটা কোনো ব্যাপার নাই। অন্যায় হচ্ছে অন্যায়। আইসি সাহেব বলেছেন কি ব্যবস্থা নিচ্ছে, না হলে বৃহত্তর আন্দোলন থেকে আন্দোলনের কাজ। এটা তৃণমূল সমর্থক, এদের উপর যদি এরকম হয়ে যায় অত্যাচার, তাহলে কি করবে? সন্ত্রাস চলছে এলাকায়, মানছেন? 100% সন্ত্রাস চলছে। আমি ঝড় ঝামেলার মধ্যে থাকি না। আপনারা জানেন আমি 20 বছর থেকে রাজনীতি করি। আজ পর্যন্ত ঝড় ঝামেলা ঝগড়াঝাটি
কোনো খুন ফসাদ হাবিয়ে যাবিতে আজ পর্যন্ত আমি নাই। আর যতদিন বেঁচে থাকবো আমি এগুলোর মধ্যে নাই। ঝড় ঝামেলা হয়েছে নিয়ে হয়েছে ওটা ওদের ব্যাপার। এবার এই বিজেপি নেতার বিরুদ্ধেই মারধরের অভিযোগ কেন? প্রতিবাদীদের মারধরের অভিযোগ, প্রতিবাদীদের ইনিও মারধর করছেন, বিজেপি নেতাও, এরকমটাই অভিযোগ। বাড়ির পাশে মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন প্রতিবাদীরা, আর তারপরে এই বিজেপি নেতার দাদাগিরি। কাঠগড়ায় বিজেপির মণ্ডল সহসভাপতি, পুলিশে অভিযোগ আক্রান্ত মহিলার। ভাইরাল ভিডিওটা দেখুন। আমার ঘর আমি করে বেরোবো না, কি করে খাবে? এইখানটাতেই বসতে হবে, কারো তো জায়গা আছে। এবার ওইখানে কি বলছেন? উল্টো পাল্টা তো কিছু বলেনি, অর্থাৎ মদ খাওয়া যাবে বাড়ির পাশে, উল্টো পাল্টা বললে তখন প্রতিবাদ করবেন, বাড়ির পাশে মদ খেলে প্রতিবাদ করবেন না। সে সবাইকারই করা আছে। এই রাস্তাটা খেলেই বলবে, একজন বসলে বাইরের লোকগুলো এসে বসে যায়। এবং এটা হচ্ছে বিজেপি আমার নেতাও ঘর। মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। সামনে রাস্তা, আমরা এখানে বেরোবেরি করি, এখানে বসে সবাই কথা মিলে বলবো মদে প্রতিনিধি আড্ডা দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এই মণ্ডল দায়িত্বে সভাপতির আছেন, এতটা বাড়বাড়ন্ত কিভাবে? আর 100 বার খাওয়াবেন ও বলছে। একদমই দেখো, এই মন্ডলের সহসভাপতি, তার এলাকায় প্রভাব রয়েছে, তাই তার এত বাড়বাড়ন্ত। এদিন রাতের বেলায় তার দলবল নিয়ে, তার সাগরেদদের নিয়ে ওই মহিলার বাড়ির সামনে মদ খেতে যায়। ওই মহিলা যেমনটা অভিযোগ করছে, তার মূল গেট রয়েছে, সেই গেটের বাইরে দিনের পর দিন এইভাবে করে এসে মদ খায়। কারণ ওই মহিলা তার 2 সন্তান এবং স্বামীকে নিয়ে বসবাস করে। তার 2 সন্তান অত্যন্ত মেধাবী, একজন মাধ্যমিক দেবে। গতকাল রাতে যখন তার সাগরেদদের নিয়ে, অর্থাৎ ওই মন্ডলের সহসভাপতি এবং বিজেপি অঞ্চলের কনভেনার এবং একজন শক্তি প্রমুখ রয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্তরা যারা অভিযোগ করেছে তারা যে ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মন্ডলের এই পদাধিকাররা রয়েছে বিজেপির, তারা তাদের সাগরেদদের নিয়ে এসে মদপান করছিল। তখন ওই মহিলা ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করে। প্রতিবাদ করলেই চড়াও হয় ওই মহিলার ওপর, এবং তারা বলতে থাকে তারা এখানে মদ খাচ্ছে, বেশ করছে, বেশি কথা বললে আরো লোক এনে এখানে বসে মদ খাবে। এরপরেই চেঁচামেচি শুনে তার ছেলেরা বেরিয়ে আসে, তারপর ভিডিও করতে থাকে, তাদেরকেও হুমকি দিতে থাকে। এরপর নিরাপত্তার অভাব মনে করে ওই মহিলা তার ছেলেকে নিয়ে রাধানগর ফাঁড়িতে যায়। নেতৃত্বের কোনো বক্তব্য আছে? একদম বিজেপি জেলা নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছে কোনো মতেই এই ঘটনা দল মেনে নেয় না। কারণ কেউ যদি ব্যক্তিগতভাবে এই ধরনের ঘটনা ঘটায়, তার দায়িত্ব দল তার নিজের ব্যবস্থা নিক, আইনানুগ পুলিশ ব্যবস্থা নিক, আমরা এটাই চাই। বসতে হবে, কারো তো জায়গা আছে। এবার ওইখানে আমার বাড়ির সামনে 2 ফুট দূরে কতগুলো মাতাল এসে এখানে বসে, ওরা চেঁচামেচি করে, মদ খায়। আমি বারণ করি, তা সত্ত্বেও শোনে না। তারা এই বিজেপির নেতা, তার লোকজন সব, তারা বলে যে বেশ করব, আমরা এখানে বসে খাবো, আরো লোকজনকে নিয়ে এসে খাওয়াবো। প্রধানকে জানিয়েছিলাম, কোনো ব্যবস্থা হয়নি। আমি চাইছি যাতে এখানে সুব্যবস্থা হোক। আমি মহিলা একাই থাকি, ভয় লাগে, আমি খুব আতঙ্কিত। বলে অভিযোগ তো যে কেউ করতে পারে, ওটা কি কোনো কথা হয়নি? সেটা অভিযোগ করেছে, আমি কি বলবো? আমি তো বলছি না আমার সম্পূর্ণ মিথ্যা। আমরা অফিসে যাই ঠিক আছে, বসে গল্প করি, ঠিক আছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলছেন, তাই তো?